আমি একটু বলি এখানে, আমি যখন মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, তখন আসলে মানুষ সংস্কার বোঝে না, এটা আমার একবারও মনে হয় নাই। কারণ এটা খুব পরিষ্কার, কেউ চায় না যে তার বাসায় হঠাৎ করে পুলিশ চলে আসতে পারবে কোনো কারণ ছাড়া, জেলে ভরে নিতে পারবে কোনো কারণ ছাড়া, নির্যাতন করবে কোনো কারণ ছাড়া, কোনো রাষ্ট্রের কোনো এক্সপ্লেনেশন ছাড়া, কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারবে কোনো কারণ ছাড়া। এগুলো তো মানুষ নিজের চোখে দেখেছে, শুনেছে গত বছরগুলোতে। এইটার যে পরিবর্তন হওয়া দরকার, সেই ব্যাপারে আমি কারো দ্বিমত শুনি নাই। আমি মানে বাংলাদেশের অনেক আনাচে কানাচে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, কথা শুনেছি। তো এই যে চিন্তা যে মানুষ সংস্কার বোঝে না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আমার কাছে একবারও মনে হয়নি। এবং এটা যার সাথে আমি কথা বলেছি সবাই, এটা এটা তো খুবই ন্যূনতম একটা চাওয়া। একটা মোটামুটি সংস্কারের কথা বললে নির্বাচন বিরোধী একটা চিন্তা আসে, অথবা আরেক দিকেও আছে যারা নির্বাচনের কথা বলছেন মনে হচ্ছে তারা সংস্কার বিরোধী। এইটা থেকে আমাদের একটু বের হয়ে আসলে ভালো হবে, কারণ আমার পার্সোনালি এরকম মনে হয় নাই। এবং এই যে ব্যবস্থাটার যে পরিবর্তন প্রয়োজন হবে, আমরা আমাদের ভাইয়ের নিরাপত্তা চাই, বোন যখন রাস্তায় যাচ্ছে নিরাপত্তা চাই, তাদেরকে হঠাৎ করে কেউ গুম করবে না, খুন করবে না, এই বিষয়ে তো কোনো দ্বিমত আসবে, এটা আমরা কেন চিন্তা করি আমি আমি বুঝতে পারি না। এবং এই বিষয়ে স্পেশালি আফটার জুলাই অ্যান্ড অগাস্ট আই উড থিঙ্ক যে এভরিবডি উড হ্যাভ আ কনসেনসাস, এবং ওইটা যাতে না হয় সেজন্য আমরা সবাই একসাথে উই উড মুভ ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক। এটা আনফর্চুনেট, এবং আমার মনে হয় জুলাই অগাস্টে যে রোল আমাদের নারীরা প্লে করেছেন, সেটার পরে মনে হচ্ছিল যে আমাদের জনজীবনে, রাজনীতিতে একটা স্পেস ওপেন আপ হয়েছে যেখানে নারীরা খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের ডিসিশন মেকিংয়ে রোল প্লে করতে পারবে। কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটা সংকীর্ণ হয়ে আসছে। এর একটা বড় কারণ যেটা বললেন, যে যখনই মেয়েরা সামনে আসছে, জায়গা নিচ্ছে নিজের জন্য, আরেকজনের জায়গায় তো সেটা কমতি পড়ছে, এবং খুবই কি বলবো, মানে খুবই হরেন্ডাসলি তারা অ্যাটাক্ট হচ্ছে। স্পেশালি অনলাইন স্পেসে আমাদের দলের যারা নারী নেত্রীরা আছেন, অনেকেই আগে রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য ওনারা দিনের বেলা কাজ করছেন, কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার, তারপর সন্ধ্যার সময় তাদের এলাকায় গিয়ে মানুষের কাছে এই যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, নতুন আশার কথা বলছি, সেগুলো নিয়ে তারা গণসংযোগ করছেন। কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, স্পেশালি অনলাইন স্পেসে। তাদেরকে ভেরি ভেরি আনফর্চুনেট, এবং আমাদের অবশ্যই নারীদের জন্য স্পেসটা এনশোর করতে হবে। আমরা যদি এইখানে তাদেরকে একটা সেফ সাইবার স্পেস দিতে না পারি, সেফ স্পেস ওয়েন দে আর গোয়িং আউট, গণসংযোগের সময়ও যদি তারা সেফ স্পেস না পান, তাহলে তখন আমরা আর কমপ্লেন করতে পারবো না যে নারীরা হারিয়ে যাচ্ছেন। কারণ আমরা তো তাকে এসে বলতে পারি না যে আমি নিরাপত্তা দিতে পারবো না, কিন্তু তুমি আসো। সেটা তো হয় না। জুলাই আগস্টে তো তারা নিরাপদে ছিলেন, এবং সেই পরিবেশটা নিশ্চিত করা সব দল থেকেই আমার মনে হয় এই জায়গায় কনসেনসাস থাকা উচিত, এবং নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। আরেকটা বড় কারণে দায়িত্ব, সেটা হচ্ছে পলিসি মেকিংয়ে, মানে রাজনীতিতে তো আমরা পলিসি মেক করবো, সেখানে যদি নারীদের ভয়েসটা না আসে তাহলে কিন্তু অনেক বড় গ্যাপ থেকে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। রাজবাড়িতেই আমাদের উঠান বৈঠকে আমরা কথা বলছিলাম যে কি সমস্যা। তো পুরুষেরা বেশিরভাগই বলছিলেন যে রাস্তাটা ভাঙা, তো সেজন্য যাতায়াতে সমস্যা হচ্ছে। যিনি ভ্যান চালান, ওনার ভ্যানটা ওখান থেকে উঠাইতেই সমস্যা হয়। বাট ওখানে আমি সবসময় চেষ্টা করি যাতে নারীরা একটু সামনে আসেন, কথা বলেন। ওনারা যখন কথা বলছিলেন তখন বলছিলেন যে শুধুমাত্র রাস্তা ভাঙা সেটা না, জলাবদ্ধতা থাকে, রাস্তাটা পানির নিচে চলে যায় 4-5 মাস। তো তখন দেখা যায় যে চুলাটাও পানির নিচে, একটা মেকশিফট চুলা করে 4-5 পরিবার একসাথে রান্না করতে হয়। ছোট বাচ্চারা পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তারপরে পানিবাহিত রোগ হয়, প্রচুর বাচ্চারা মারা যায়। সো এই প্রবলেমগুলো কিন্তু যদি আমরা যদি ওনাদের সাথে কথা না বলি, তখন হয়তো তখন আমাদের পলিসি মেকিং কিন্তু একটা বড় গ্যাপ থেকে যাবে। আমাদের এইটা এনশোর করতেই হবে। এবং সেম জিনিসটা কিন্তু এই যে শহীদ পরিবার, আহতদের সাথে কথা বললেও আসে, কারণ মেইন আর্নিং মেম্বার যিনি ছিলেন তিনি হয়তো মারা গেছেন। এখন যে মা আছেন বা ওয়াইফ আছেন, তারা আগে যে কাজগুলো করেন নাই সেটা করতে হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিবে নাকি আর্নিংয়ে যাবে, আবার বিভিন্ন আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে নিরাপত্তারও একটা বড় বিষয় আছে। তো ওনারা কিন্তু ডিসপ্রপোর্শনেটলি সাফার করছেন, এবং এটা আমরা বারবার সরকারকেও আহ্বান জানিয়েছি যে এই পরিবারগুলোর নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। সো আমাদের এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলস থেকে যাতে আমরা চিন্তা করতে পারি, এবং প্রোগ্রেস আসলে আসবে না ইফ উই ক্যানট মেক ওয়েমেন মেইন স্ট্রিম একদম পলিটিক্স এবং পাবলিক স্পেসে।
ওটা আমাদের সবার জায়গা থেকেই চেষ্টা থাকতে হবে। যেমন চিটাগং একটা খুব ইন্সপায়ারিং এক্সপিরিয়েন্স ছিল যে আমাদের সাধারণত তো পাবলিক স্পেসে শুধুমাত্র পুরুষরাই থাকেন, ওভারওয়েলমিংলি পুরুষরা থাকেন, কিন্তু যত দিন গিয়েছে তত আমরা নারীর পার্টিসিপেশন বেশি দেখেছি। তো এটা একটা ছোট্ট সাইন, বাট আমি আশা করবো যে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে ইটস অলওয়েজ বেটার। যদি আমি দেখতে পারি আমার মতো কেউ সামনে আছে, তখন হয়তো আশাটা সহজ হয়। এবং যখনই আমি দেখেছি যে দূরে একটা গ্রুপ অফ গার্লস দাঁড়িয়ে আছে, আই ট্রাই টু গেট দ্যাম আমাদের একদম মেইন স্ট্রিমে যাতে আসতে পারে। তো সেটা হতে পারে, এবং এই জন্য আমাদের পলিটিক্সেও মেয়ে থাকা ইম্পর্টেন্ট, নারীরা অ্যাক্টিভলি থাকা ইম্পর্টেন্ট। তাহলে দে উইল ফিল ইনক্লুডেড অ্যান্ড দে উইল ফিল যে আচ্ছা আই এম পার্ট অফ দ্য কনভারসেশন, আমি শুধুমাত্র সাইড লাইনে থাকবো সেরকম না, আমিও, আমার এখানে জায়গা আছে। আমাদের যেটা চিন্তা করতে হবে যাতে আমরা জনবিচ্ছিন্ন না হয়ে যাই এবং জনগণের কাছেই বারবার যাওয়া, বারবার শোনা, আমরা এখানে এটা যাতে একটা খুব একাডেমিক এক্সারসাইজ না হয়ে যায়। মানুষ যেটা চায় সেটার প্রতিফলন যাতে হয় অনলাইন অফলাইন, এবং খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যে নতুন রাজনীতি তারা কেমন দেখতে চান, নতুন দলের কাছ থেকে কি প্রত্যাশা, নতুন বাংলাদেশে তারা কি চান। তো এই এক্সারসাইজগুলো আমাদের বারবার করতে থাকতে হবে। মানুষের কাছে না গেলে অনেক সময় আমরা ওই যে খুঁটিনাটি ছোট টেকনিক্যাল অ্যাসপেক্টসে আমরা যদি আটকে যাই, তখন ওই বিগার ভিশনটার জন্য হলেও মানুষের কাছে যাওয়া প্রয়োজন। এবং গত 15-16 বছরে পিপল ডে নট ফিল হার্ড, তাদের কথাগুলো শোনা হচ্ছে না, জানা হচ্ছে না, এবং এই ক্ষোভটা কিন্তু জমতে থাকে। আমাদের নতুন বাংলাদেশে যাতে ওরকম না হয়, আমরা যাতে যে কাজই করতে যাই সেটা যাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সেটা আমাদের সবার মাথায় থাকা প্রয়োজন। আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতি রাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। আপনি আরো বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও পাওয়া যাবে না। আপনি জানমালের, জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন, মানবাধিকারের আদিকলকে প্রকাশ করার কথা বলেছেন, মীমাংসা এখানকার কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি, সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন, সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে, বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভূ কিনা? না, এটা মূলত আমরা যখন আমরা তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট মানে অনুশীলন, এগুলোকে তো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে ফল্ট লাইন আছে, হিস্টোরিক্যাল, কালচারাল এবং ইডিওলজিক্যাল। তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি, এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটা তো সাথে জাস্ট গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত না, এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল বি দেয়ার ফর এ লং পিরিয়ড। ইট ইজ নট অ্যাবাউট শেখ ফ্যামিলি, ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ and ছাত্রলীগ, ইট ইজ অ্যাবাউট অ্যান ইডিওলজি কল্ড মুজিববাদ এজ ফ্রেমওয়ার্ক। তো ওখানে 72 সংবিধান থেকে 4 মূলনীতি ইনক্লুডেড। সো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফল্ট লাইনস গুলো কি। বাংলাদেশে 1950 সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু করলেন, কনস্টিটিউশনাল, বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে। 9 বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাইতে, এবং সবাই জানে, পুরা দুনিয়া জানে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াইছে। এখন আমাকে বুঝতে হবে, এবং অনেকগুলো রাষ্ট্রে ইসলামী আইন শরিয়ার প্রয়োগ আছে। এখন ওগুলো নিয়ে হচ্ছে যে পুরা দুনিয়াতে এক ধরনের প্রস্তাবনা আছে যে শরিয়ার সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গা থেকে, ওইটাই আমি জাস্ট একটা রিফ্লেকশন, লং হিস্টোরিক্যাল মানে হচ্ছে যে জার্নির একটা রিফ্লেকশন আমি বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে উপস্থাপন করছি। এবং বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে এটা আমাকে 100% মানুষ মানতে হবে, এটা আমি মনে করি না। বাট এই রিফ্লেকশনটা আমি মনে করি যে প্রতিফলিত হয়েছে যখনই জামাত ইলেকশনে দাঁড়াইছে, অন্য যারা ইলেকশনে দাঁড়াইছে, তখনই আপনারা দেখবেন যে এটা প্রতিফলিত হয়েছে যে আসলে বাংলাদেশ মানে শরিয়া চায় কিনা। তাহলে তো বোঝা যায়, মানে আরো অনেকগুলো। আপনি কি আসলে সেটা ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন? ধরা যাক জামাত 3টা সিট পেয়েছে বা 3% ভোট পেয়েছে, তার মানে বাংলাদেশের 3 ভাগ লোক শরিয়া চায়। আপনি কি ওই রকম সরল অ্যানালজিতে যেতে চান? না না, আমি ওইটা যাইতে চাই না, কিন্তু আমি যদি বলি যে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের শরিয়া চাইতো, ইসলামী একটা রাষ্ট্র চাইতো, যে রাষ্ট্রটা ইসলামী হয়ে উঠুক বা ইসলামী শরিয়া অনুযায়ী চলুক, তাহলে তারা কোনো না কোনো উপায়ে এটাকে এক্সপ্রেস করত। ওকে, আমরা দেখেছি যে এটা এক্সপ্রেস তো হয় নাই, এবং এখানে যে এক্সপ্রেস হয় না এটা যেমন সত্য। আমার প্রথম আলো ইন্টারভিউতে একটা বিষয় নিয়ে আমার সাথে যেটা হয়েছে, যেটা আমি যেই বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র এজ রাষ্ট্র আকারে 71-এর পর থেকে ইসলাম এবং মুসলমান কমিউনিটির কোয়েশ্চেনটাও ডিল করতে পারে।
তো গ্রিভেন্স তৈরি হয়েছে। না না আমরা এই না, না, বললেন- মাহফুজ এইটা সরি জনাব আলম, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে আপনি বলেছেন যে ইসলাম এবং মুসলমান এই কোশ্চেনটা ডিল করতে পারে না, কিন্তু আপনি কি সিরিয়াসলি মনে করেন আমরা এটা নিয়ে নিশ্চয়ই পরে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আপনার সাথে কথা বলা আনন্দদায়ক যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বা আওয়ামী লীগ বাংলাদেশে 15 বছর থাকা হিসাবে, বা আমি যদি ধরি 21 বছর 22 বছর টোটাল শাসন আমলে, তারা কি অন্য যে ইডিওলজিক্যাল প্রশ্নগুলি মুক্তিযোদ্ধা চেতনা 1971 সেগুলি কি তারা ডিল করতে পারছে? বামপন্থা ডানপন্থা কোনো কিছু কি তারা ডিল করতে পারছে? আওয়ামী লীগ যেমন পারে নাই, অন্য রাজনৈতিক দলগুলো কি পারছে? আপনি এইটার মীমাংসা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো, কিন্তু সেটা একটা আলাদা আলোচনা, কারণ আমি অনেকগুলি প্রশ্ন বললে বসে আছি, আপনাকে হয়তো অনেকগুলি প্রশ্ন করা হবে না, সেগুলো আলাদা আলোচনা, আমি শুধু একটা বলে রাখলাম। আর আমার কিছু মানে জনগণের জানতে চাওয়া কিছু পপুলার প্রশ্ন করতে হবে, সেই জন্য আমি একটু করে রাখি। আপনি এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছেন, আমরা যেটাকে ছাত্র জনতার আন্দোলন বলছি। আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে আসলে কত দিবেন? মানে অনেক বেশি দিবেন, সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে, সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে, সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল, আপনি সেই ভূমিকাটা আসলে কিভাবে দেখেন? সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম 3রা আগস্ট দুপুরে যেই বৈঠক হয়েছে, ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন না, এটা একটা ভূমিকা। এছাড়া পরবর্তী 4 তারিখ সন্ধ্যায় কারফিউ জারি হয়েছে, বা 4 তারিখ 5 তারিখের ঘটনার সময় আমরা দেখছি যে একটা সেনানিবাস, ধরেন যদি কুমিল্লার বলি আর ঢাকা শহরে সাভারে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে। তো আমরা মনে করি না অ্যাজ হোল সেনাবাহিনী, আমি জানি না কতটুকু ইস্যু হবে, বাট অ্যাজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি, কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাইছে। এবং পরবর্তীতে 4 তারিখের পরে তো অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন, তারা এখনো আছেন, তারা যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু আন্দোলনকালীন সময়ে 3 তারিখ 4 তারিখে জনগণকে গুলি করার প্রশ্নে তখন আসলে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড র্যাঙ্কের এবং লোয়ার র্যাঙ্কের যারা ছিলেন, ওরা আমি মনে করি যে ওরা জনগণের সাথে সংহতির জায়গাটা যথেষ্ট পরিমাণ অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছেন। যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন, তো যখন ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে, তখন ওইটা হয়তো রিফ্লেক্টেড হয়েছে। জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন 5 আগস্টে, সেইভাবেই হিজবুত তাহরীরের যিনি দায়িত্বে আছেন, আমি জানি না, তাদেরকে চিনি না, কোনোদিনও তাদের সাথে আমার মুখ দেখা দেখি হয় নাই। একটা ইন্টারেস্টিং তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা, অথবা ওরা আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ, যেভাবে তারা এক্সপ্রেস করতেছে, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে, বাট আমরা সরকার জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স নেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরো। তো এখানে আসলে কোন রকম আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট নেই, কোনো কৃতজ্ঞতার বোধ নেই, বরং বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর অংশ যাদের বিভিন্ন অ্যাসপিরেশন আছে। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ পুরাটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক, কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয়ে যাক, থাকতেই পারে। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ থেকে চিটাগাং হিল ট্রেক্স আলাদা হয়ে যাক, থাকতেই পারে। এখন সবগুলো অ্যাসপিরেশন আমাদের ভাবতে হবে যে মানে অধিকাংশের অ্যাসপিরেশনটা বাংলাদেশ রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র